হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রেন ব্রিজ গ্লোবালের পক্ষ থেকে আয়োজিত পডকাস্ট সিরিজের চতুর্থ পর্বে। আমাদের সাথে এখনো আছেন জুনায়েদ বিন মুস্তফা কামাল ভাই, যার পরিচয় আমরা আমাদের আগের এপিসোডে অলরেডি আমরা অনেক কথা বলে ফেলছি। এখন আমরা আজকে আমাদের এই এপিসোডে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কিলস। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষদের জন্য কোন কোন স্কিলস থাকলে তারা ইন্টারন্যাশনালি বা ইউরোপিয়ান যে জব মার্কেট সেখানে শাইন করতে পারবে, এবং আর কোন কোন স্কিলস ডেভেলপ করা উচিত তাদের স্টুডেন্ট লাইফেই, যাতে তাদের ক্যারিয়ার বানাইতে সুবিধা হয়। তো সেই বিষয়ে কথা বলার জন্য আমার যে প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যখন জার্মানিতে আপনার প্রথম স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্ক স্টুডেন্ট যেটা শুরু করছিলেন, সেটা করার জন্য আপনার কোন স্কিলসগুলো আপনি কাজে লাগছিল, বা কোন স্কিলসগুলো ডেভেলপ করে দেন আপনাকে হচ্ছে এই জবটা ক্র্যাক করতে হয়েছে? প্রথম জবটার ক্ষেত্রে প্রথম যে আমার স্টুডেন্ট জব সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমার ব্যাচেলার ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কারণ আমার প্রথম জবটা পুরোটাই থার্মোডাইনামিক্স রিলেটেড ছিল, হিট এক্সচেঞ্জার ক্যারেক্টারাইজেশন, মানে হচ্ছে একদম পুরোপুরি থার্মোডাইনামিক্স। এর পাশাপাশি যেটা আমি যখন স্টুডেন্ট জবটা শুরু করি তার আগ দিক দিয়ে আমি হচ্ছে অনলাইনে 2-3টা কোর্স করেছিলাম। আহ, একটা ছিল হচ্ছে গিয়ে কোডিং রিলেটেড, একটা পাইথন রিলেটেড একটা কোর্স, একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম নাম হচ্ছে ইডিএক্স। হুম। আর এছাড়া ম্যাটল্যাবের একটা কোর্স করেছিলাম, কোর্সেরা নামে আরেকটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তো মূল কথা হচ্ছে গিয়ে এগুলোর করা, মানে এগুলো একটা অ্যাডেড বেনিফিট ছিল। কারণ আমি যখন জব করি, যদিও এটা এক্সপেরিমেন্টাল কাজ, ডেটা অ্যানালাইসিস সাধারণত যে কোনো জায়গাতেই ডেটা অ্যানালাইসিস, অন্তত রিসার্চ ইনস্টিটিউটগুলোতে খুব একটা বেশি এক্সেল বা এই ধরনের সফটওয়্যার ব্যবহার হয় না। এগুলোর ক্ষেত্রে আর কি সাধারণত ওরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আইদার আর অথবা পাইথন অথবা অন্য কিছু। সেখান থেকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, ধরেন যে আপনি বললেন ইডিএক্স এবং কোর্সেরা থেকে আপনি কোর্স করছেন। হুম। এই কোর্স এইসব প্ল্যাটফর্ম থেকে কোর্স করার পরে, বা আরেকটা কমন প্ল্যাটফর্ম যেখানে সস্তায় অনেক কোর্স করা যায়, এইরকম অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে, উদেমি। উডেমি, এইসব পোর্টালগুলো থেকে কোর্স করার পরে এই সার্টিফিকেশনগুলোকে আমি আমার স্টার্টিং এর জবের সিভিতে অ্যাড করতে পারবো, বা এই কোর্সগুলোকে? মানে যদি আপনার সার্টিফিকেট থাকে বা সার্টিফিকেশন নেন তাহলে তো অবশ্যই। আমার ক্ষেত্রে হচ্ছে আমি কোর্সগুলো যদি শেষ করেছিলাম আলাদা টাকা দিয়ে, আমি আর সার্টিফিকেটগুলো নিইনি। আমি জাস্ট ওটা আমার সিভিতে আমার স্কিল হিসেবে বা কিভাবে, বা ইন্টারভিউর সময় আর কি ওরা জিজ্ঞেস করেছিল যে আচ্ছা তোমার কোডিং রিলেটেড কি অভিজ্ঞতা। আমি বলেছিলাম যে আচ্ছা আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকেছি, কিন্তু আমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। তো ভালো জিনিস হচ্ছে জার্মানিতে সাধারণত ওরা সবসময় আপনার অন্তত স্টুডেন্ট জবের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে সেটা তো আর দেখে না, কারণ এটা আপনার প্রথম জব। হুম। কিন্তু পাশাপাশি আপনি এই যে এরকম দুই একটা সফট স্কিল, কোডিং এর উপর আমি বেশি এমফেসিস দিই, কারণ অন্তত ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটা খুব গুরুত্বপূর্ণ। আর এছাড়া ছোটখাটো কোনো এক্সপেরিমেন্টাল কোনো অভিজ্ঞতা আছে নাকি এসব জিজ্ঞেস করেছিল। তো আর মূল কথা অবশ্যই যে আম, আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে, আমরা হুম। তো হিট এক্সচেঞ্জার নিয়ে কাজ করবো, থার্মোডাইনামিক্স রিলেটেড কি কি নলেজ, এটা তো অভিজ্ঞতা না, মানে মূলত হচ্ছে নলেজ, বেসিক নলেজ। বেসিক নলেজ হুম। কি কি আছে। খুব বেসিক কোশ্চেন কিছু জিজ্ঞেস করেছিল, এমন না যে খুব কমপ্লিকেটেড কিছু। আম, তো ওটাই যে আপনার যদি কোনো সফট স্কিল অথবা যদি কোনো এরকম কোডিং রিলেটেড হোক, অন্য কোনো সফটওয়্যার রিলেটেড হোক, যেগুলো হচ্ছে ওই জবের সাথে যায়, হ্যাঁ, বা জব রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সফটওয়্যার, এগুলো সবসময় হেল্প তো করবে। এখান থেকে আমার যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে, আমরা তো এখানে মাস্টার্স এর জন্য আসতেছি। হুম। নরমালি ব্যাচেলারে, যে কোনো ব্যাচেলারেই সবকিছুর বেসিক প্রোভাইড করা হয়, এবং হুম। মাস্টার্সে যে স্পেশালাইজেশন হয়, তো হুম। জার্মান যে যে কারিকুলাম বা যে স্ট্রাকচার, আপনার কি মনে হয় যে এই কারিকুলামটা কি এনাফ জব মার্কেটে শাইন করার জন্য? খুব ভালো একটা প্রশ্ন। মাস্টার্সে, জার্মানিতে মাস্টার্সে শুধু কোর্সে যতটুকু জিনিস কভার করে, এটাও বলতে পারবেন যে কোনো জবে ঢোকার ক্ষেত্রে খুব বেসিক নলেজ, মানে হয়তো বা ব্যাচেলার থেকে আরেকটু অ্যাডভান্স, বাট সেটা কোর্স রিলেটেড। বলতে গেলে প্রতিটা কোর্সে একটু একটু করে ছোঁয়ার মতোই জিনিস, কোনো প্রপার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেয় না।
এই কথাটা বলার মানে হচ্ছে যে শুধু যদি আপনি মানে এই এক্সপেকটেশনটা থাকে যে আচ্ছা আমি জার্মানিতে একটা মাস্টার্স এর কোর্সগুলো করব, তারপরে হয়তো বা ইউনিভার্সিটিতে একটা থিসিস করব, এরপরে ওই মাস্টার্স এর সময় যা যা শিখেছি ওইটা দিয়ে আমি জব পাবো, এটা আসলে মানে ধারণাটা আংশিক সত্যি, পুরোপুরি সত্যি না। আপনার মাস্টার্স করার সময় পাশাপাশি কোনো স্টুডেন্ট জব থাকলে যেটার সাথে আপনার মানে প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স হবে, বা যে কোনো সফটওয়্যার যদি আপনি শিখে থাকেন সেটার প্র্যাকটিক্যাল, হ্যাঁ, প্র্যাকটিক্যালি ব্যবহার করা, যদি কোনো এক্সপেরিমেন্টাল কাজ হয়ে থাকে, মানে যে কোনো কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব ওকে, গুরুত্বপূর্ণ। সো আমি এটা বলতে পারবো যে কেন আমাদের ভিতরে এই ধারণাটা তৈরি হয়েছে যে আমরা মাস্টার্স এর কোর্স করলেই সাধারণত আমাদের এনাফ হুম, স্কিল ডেভেলপ হবে। কারণ আমার অনেক ফ্রেন্ড হচ্ছে, আমি যখন ইউরোপে সুইচ করছি, আমার অনেক ফ্রেন্ড হচ্ছে ইউএসএ তে গেছে বা কানাডা বেসড অন্যান্য জায়গায় গেছে। সেখানে দেখা যায় কি সেখানকার মাস্টার্স প্রোগ্রামের কারিকুলামগুলো ডিফারেন্ট। ওখানে মোর ল্যাব বেসড ওয়ার্ক। হুম, ওতে যদি একটা থিওরি কোর্স থাকে সাথে ২ টা ল্যাব কোর্স থাকে। হ্যাঁ, তো হ্যাঁ, দেখা যায় যে ওরা ল্যাবে প্র্যাকটিক্যালি অনেক কিছু করতে, করতে শিখে যায়। কারণ এটা মানে ওদের কারিকুলামের সাথে ইনক্লুডেড যে হুম, তোমাকে কোর্সে পাস করতে হলে তোমাকে দেখা যাবে এই ল্যাবটা কমপ্লিট করতেই হবে। হুম, সো ওই প্রসেসটার ভিতরে ওদের হচ্ছে স্কিলটা ডেভেলপ করে যাইতেছে। যেমন আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে আমি আরো একই সাথে হচ্ছে প্রোগ্রামিং এরিয়া শুরু করছি। তো ও আমার থেকে অনেক ভালো পারে। কারণ হচ্ছে ওর একটা ল্যাবই ছিল হচ্ছে প্রোগ্রামিং ল্যাব। হুম। সেখানে ওদেরকে প্রজেক্ট করতে হতো এবং করতে হতো, যেটা আমি জার্মানিতে পাই নাই। আমার কারিকুলামে এরকম কোনো কিছু ছিল না। সো আই থিংক এই জায়গায় একটা মানে হ্যাঁ, হিউজ ডিফারেন্স। মানে জার্মানি আর ইউএস এর ক্ষেত্রে ইউএস এর মাস্টার্স হচ্ছে আপনি মূলত ল্যাব বা যে একটা থিসিসের মতো করে একটা কাজ করবেন। যদি আপনার কোনো কোর্স নেওয়া প্রয়োজন পড়ে তাহলে আপনি হয়তো ইউনিভার্সিটিতে কোনো একটা কোর্স, যেমন হয়তো বা এটা দুইটা থেকে তিনটা হতে পারে, এটা ৫টা ৭টা ১০টা হতে পারে। জার্মানিতে হচ্ছে গিয়ে কোর্স কোর্স নিতে হবে। ম্যান্ডেটরি। হ্যাঁ, যেমন আমাদের ক্ষেত্রে হ্যাঁ, ১৩টা কোর্স নিতেই হবে। নিতেই হবে। হ্যাঁ, আমাদের দেশের মতো হয়তো বা দেশে যেভাবে আমরা ব্যাচেলর করে অভ্যস্ত। এবং আপনার যখন কোর্সে আপনি যখন ১৩ টা কোর্স কমপ্লিট করছেন, হুম। আমি তো প্রিটি সিউর যে ১৩ টা কোর্সে ১৩ টাই আপনার কাজে লাগতেছে এমন কোনো না। অনেক, অনেক কোর্স যেগুলো আননেসেসারি চলে গেছে। আমার ক্ষেত্রে হচ্ছে আমি যখন যেকোনো কোর্স যখন চুজ করি তখন অন্তত সেটা আমি কাজে লাগাতে পারবো এই ধরনের কোর্সই চুজ করা হয়। তো বেশিরভাগই হচ্ছে যেমন হ্যাঁ, বেশিরভাগই মোটামুটি হ্যাঁ, অবশ্যই সবগুলো না। সবগুলো আসলে সবগুলো সম্ভব ব্যবহার এটা না। কোনোদিনই হয় না। যেমন ২-১ টা কোর্সে আমাদের যে ইন্ট্রোডাক্টরি কিছু কোর্স নিতে হয়, এটা আসলে আমি জানি না কেন। এটা হয়তোবা যেকোনো আ হ্যাঁ, যেকোনো প্রোগ্রামিং এর কারিকুলামটা কিছু আসলে পুরাতন। হ্যাঁ, অনেক হতে পারে, পুরাতন, বা টাইমের অথবা সাথে আপডেট হয় নাই। হ্যাঁ, অথবা কিছু ক্ষেত্রে হয়তোবা আহ মানে এটা ইন্ট্রোডাক্টরি কোর্স হিসেবে। যেমন আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকেও ১ টা বা ২ টা সাবজেক্ট নিতে হয়েছে। আমি জানি না কেন? কখনো আমার ওকে। সো ব্যবহার এই হয়নি। এই প্রশ্নটা করা আমার এই কারণে যে আপনি যেহেতু আপনার ক্যারিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হুম, ইঞ্জিনিয়ারিং সেক্টরেই রাখছেন। সো এবং সবগুলা কোর্স অবশ্যই একই দিকে ছিল না। হুম, তাহলে আপনি কিছু স্পেসিফিক কোর্স করছেন কিছু স্পেসিফিক স্কিলস ডেভেলপ করার জন্য। তো যে একটা স্টুডেন্ট যে এখন মাস্টার্স করতেছে এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে করতেছে, এবং আমি কিছু এই কনভারসেশনের আগে আমি অনলাইনে কিছু স্ট্যাট দেখতেছিলাম আর কি, যে জার্মানিতে আসলে কি পরিমাণ ইঞ্জিনিয়ার দরকার ওদের। হুম, তো আমি যেটা দেখলাম সেটা মানে ডিমান্ড খুবই হাই। যদিও রিসেন্ট টাইমে ১-২ বছরের ডিমান্ডটা ডিক্লাইন করতেছে। হুম, মানে ডিউ টু পলিটিক্যাল রিজনস আরো অনেক কিছু আছে এখানে, ইউক্রেন ওয়ার, অনেক কিছুর জন্য। বাট ওভারঅল এটা এখনো হাইলি ডিমান্ডিং একটা জব। হুম, এবং যেই চেঞ্জটা আসছে সেটা হচ্ছে ২০১২ থেকে ২০২৩ এর ভিতরে ২০১২ তে ছিল অ্যারাউন্ড ৪৬,০০০ ফরেন ওয়ার্কার হুম। ইঞ্জিনিয়ারিং সেক্টরে। যেটা এখন অলমোস্ট ১,৪০,০০০ এর বেশি। সো এখানে হিউজ একটা পোরশনে চেঞ্জ আসছে ফরেন ওয়ার্কারদের ক্ষেত্রে। তো অবশ্যই তারা এই গ্যাপগুলা ফিল করতেছে স্কিলড ওয়ার্কার যারা বাইরে থেকে আসতেছে। সো বাংলাদেশ বা এশিয়ান অথবা অন্যান্য দেশ থেকে যারা আসতেছে এখানে, যারা অলরেডি এখানে চলে আসছে, হুম। তাদের কোন সব স্কিলের প্রতি ফোকাস করা উচিত এইসব ইঞ্জিনিয়ারিং জবগুলা ক্র্যাক করার জন্য? প্রথমত যেটা বললাম যে, যেকোনো ধরনের সফট স্কিলস বা সফটওয়্যার রিলেটেড স্কিল এটা তো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই। আর তাছাড়া হচ্ছে গিয়ে যেকোনো যদি কারো জব এক্সপেরিয়েন্স থাকে এটা হচ্ছে সবথেকে ভালো। যদি আপনার দেশে ২ থেকে ৩ বছরের জব করার হুম, হুম। অভিজ্ঞতা থাকে, যেটা আমার ছিল না। আমি যেহেতু পাস করার পরপরই চলে এসেছি।
তো 2 থেকে 3 বছর অথবা 4-5 বছর যে কোনো ধরনের জব অভিজ্ঞতা এবং ওই রিলেটেড যদি সে এখানে মাস্টার্স করতে আসে, হতে পারে যে কেউ একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল, কোনো একটা সে সিভিল ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচার রিলেটেড কোনো একটা কোর্স নিল, সেটা অবশ্যই খুবই পজিটিভ একটা জিনিস। কারণ যদি আপনার যে কোনো ধরনের জবের যে কোনো অভিজ্ঞতা থাকা মানে হচ্ছে কি এখানে আপনি অন্তত স্টুডেন্ট জব পাওয়া খুবই সহজ হয়। পরবর্তীতে ফুল টাইম জবের ক্ষেত্রেও বেশ পরবর্তীতে ফুল টাইম জবের ক্ষেত্রে স্টুডেন্ট জবটাই স্টুডেন্ট জব প্লাস যে কোনো ধরনের জব অভিজ্ঞতা। আর এছাড়া যারা হচ্ছে পাশ করার পরপরই চলে আসতে চায়, মানে যতটুকু সময় সম্ভব সেখানে প্রথমত হচ্ছে গিয়ে আমি একটা জিনিস সবসময় বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ। যদি সম্ভব হয় দেশ থেকে যতটুকু সময় পাই একদম বেসিক A1 A2 লেভেল পর্যন্ত যদি করে আসতে পারে এটা তো খুবই ভালো। আর যদি নাও করে আসে এখানে আসার পরপরই শুরু থেকেই যাতে জার্মান ল্যাঙ্গুয়েজটা জার্মান ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে থাকে। এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট একটা খুবই কন্টিনিউয়াস প্রসেস, মানে জিনিসটা এরকম না যে আমি পরীক্ষার আগে 3 দিন পড়লাম ল্যাঙ্গুয়েজ ভালো হয়ে যাবে, এরকম তো না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং মেইনলি কি বলতে চাচ্ছেন যে ভাষাটা শেখা না, ভাষাটা বলতে পারাটাই হচ্ছে অবশ্যই মেইন। বলতে পারাটা, ভাষার বিভিন্ন পরীক্ষা আছে, এটা পাশ করাটা থেকেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বলতে পারা, কমিউনিকেট করা। জবে আপনি যদি একটা ইন্টারভিউ দেন তাহলে ইন্টারভিউতে জার্মানে কথা বলা, আপনি যদি একটা অফিসে ঢুকেন হয়তো বা জার্মান ল্যাঙ্গুয়েজে প্রেজেন্টেশন দেওয়া, কাস্টমারদের সাথে কথা বলা, এসব। কিন্তু ইঞ্জিনিয়ারিং জবগুলোর ক্ষেত্রে যেহেতু এখন ফরেন ওয়ার্কারদের রেশিওটা মানে 1:10 মানে রেশিও, এখন এই রেশিওটা ফিউচারে আরো বাড়বে, কারণ আমি আরেকটা স্ট্যাটে দেখছি যে 2023 সালের দিকে 55 প্লাস হচ্ছে বয়স্ক জার্মান, এটার ইঞ্জিনিয়ারিং সেক্টরে এটার পার্সেন্টেজই হচ্ছে 21%। তো এটা ধারণা করা যাচ্ছে যে আগামী 5-10 বছরের ভিতরে এই মানুষগুলা রিটায়ার করবে এবং তারা এই জায়গাগুলোকে সামহাও ফিল করতে হবে। এবং আমরা সবাই জানি যে ইয়াং জেনারেশন জার্মানির, হ্যাঁ, এরা এতটা ইন্টারেস্টেড না এসব কাজগুলো করতে। সো স্বাভাবিকভাবেই ফরেন ওয়ার্কারদের এখানে ডিমান্ড বাড়বে। তো সেক্ষেত্রেও কি ফরেন ওয়ার্কারদের রেশিও বাড়ার সাথে সাথেও কি জার্মান ল্যাঙ্গুয়েজটা নেসেসিটিটা থাকবে? আসলে অবশ্যই থাকবে। আপনার যেটা মানে আমি যখন জার্মানিতে আসি, আমি যে কোর্সটা প্রথম আমার যে মাস্টার্স ছিল ফ্রাইবুর্গে, আমরা যখন ঢুকি তখন আমাদের বোধহয় অ্যারাউন্ড 5-10% স্টুডেন্টরা কোনো না কোনো লেভেলের জার্মান পারে। যখন আমি এটা পাস করি ওরা কিন্তু সবাই ইন্টারন্যাশনাল, ওখানে মাত্র 4 জন জার্মান স্টুডেন্ট ছিল, বাকি 5 জন জার্মান স্টুডেন্ট ছিল বোধহয়, সব মিলে বোধহয় 40 থেকে 45 জন স্টুডেন্ট, 5 জন জার্মান, বাকি সবাই ইন্টারন্যাশনাল। যখন আমি পাস করি 2 থেকে 3 জন বাদে বাকি সবাই বেশ ভালো জার্মান পারে। এটা আপনি মানে কোন হচ্ছে পাশে গিয়ে ছিলেন? ওই 2-3 জনের ভিতরে? হ্যাঁ 2-3 জনের ভিতরেই ছিলাম তখন অন্তত। তো 2-3 জন না, হয়তো আরেকটু বেশি হবে, এটা আমি একটু এক্সাজারেট করে কথা বললাম। কিন্তু মানে ফরেন বা বাহির থেকে স্কিলড ওয়ার্কার এখানে আসছে তার মানে এই না যে জার্মান ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্স কমে যাবে জার্মানিতে। এটা সবসময় থাকবে। কারণ একটা জবের ক্ষেত্রে কি হয়, যেমন আপনি যদি ইঞ্জিনিয়ারিং জবও করে আপনার বিভিন্ন প্রজেক্ট পার্টনার, বিভিন্ন কাস্টমার, এদের সাথে কথা বলতে হয়। তো আপনার এরকমও হতে পারে যে কোনো প্রজেক্ট পার্টনারের সাথে তারা হয়তো বা তাদের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ পুরোপুরি জার্মান, যেহেতু এটা জার্মানি, তাদের ওখানে কেউ ইংলিশ বলে না, হতেই পারে এরকম। আমার সাথে এটা হচ্ছে, কারণ আমি আমার প্রজেক্টে দেখতেছি যে ওখানে আমি একমাত্র যে ইন্টারন্যাশনাল, আর আমার প্রজেক্টের অন্যান্য যত পার্টনার আছে সবাই জার্মান। সো তারা নর্মালি জার্মানে কনভারসেশন করে অনেক অভ্যস্ত। এবং আমার জন্য প্রবলেম যেটা হচ্ছে সেটা আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, কনভারসেশনাল জার্মান আমিও পারি, কিন্তু এখানে শুধু কনভারসেশনাল না, মিটিং গুলাতে অনেক টেকনিক্যাল ওয়ার্ড আছে, যে টেকনিক্যাল ওয়ার্ড গুলা মানে মানে কোনোভাবে ধারণাও করা যায় না যে এটার মিনিং এটা হতে পারে, কারণ এতটাই টেকনিক্যাল এগুলো। তো এখানে আমি অনেক বড় একটা স্ট্রাগল করতেছি এই একই সাথে কনভারসেশনাল এবং টেকনিক্যাল টার্ম জার্মান একই সাথে ডেভেলপ করা। যদিও আমার কাজের ক্ষেত্রে আমার দরকার পড়তেছে না, আমি জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়াই আমার কাজ করে যেতে পারতেছি, কিন্তু এইসব মিটিং গুলাতে অ্যাটেন্ড করা, তাদের সাথে কথা বলা, এইসব জায়গাগুলো আমার জন্য জার্মানটা ম্যান্ডেটরি। তো এটা কি আপনার ক্ষেত্রে একই রকম? আমার ক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রম একদিক থেকে, সেটা হচ্ছে আপনি যেমন ইউনিভার্সিটিতে কাজ করেন, এবং তাও কর্বুস ইউনিভার্সিটিতে অনেক ইংলিশ স্পিকিং মানুষজন প্রচুর।
আম, আমার ক্ষেত্রে হচ্ছে আমি যে ইনস্টিটিউটে করি সেখানে ইন্টারন্যাশনাল মানুষের পার্সেন্টেজটা বেশ বড়, হুম, কিন্তু আমি তার আগে যেখানে কাজ করতাম ফ্রাউনহোফারে সেখানে যেমন সব মিটিং জার্মানে হতো, সবকিছুই জার্মানে হতো, মানে একটা বেসিক্যালি ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ জার্মান ছিল। তো রিসার্চ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটিতে অনেক সময় ল্যাঙ্গুয়েজ ছাড়া চালানো যায়, হুম, কিন্তু যদি আপনি ইন্ডাস্ট্রিতে যান, যেমন কোনো প্রোডাকশন রিলেটেড হোক অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে মানে যে কোনো জায়গায় হতে পারে। আমার ফ্রেন্ড যেমন সে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হুম, ফার্মে কাজ করছে, ওইসব জায়গায় ইন্ডাস্ট্রিতে জার্মান ল্যাঙ্গুয়েজ আরও বেশি গুরুত্বপূর্ণ। হুম, এবং তারা যখন কোনো একটা সিভি ইভ্যালুয়েট করে, আম, অনেক স্কিল থাকার পরও জার্মান ল্যাঙ্গুয়েজের অভাবে প্রথমে ওরা সিভি সাথে সাথে বাদ দিয়ে দেয়। ওকে। এবং তারপরে যদি আপনার স্কিল সেট অনেক বেশি থাকে, দেখা গেল যে ইন্টারভিউতে যদি 3টা মানুষকে তারা কল করে, সেম কোয়ালিফিকেশনে যেই মানুষটা জার্মান পারে তাকে নিবে, কারণ আপনার জার্মানিতে দেখা যায় যে বিভিন্ন, যেটা বললাম যে বিভিন্ন হ্যাঁ, আহ, অনেক ক্ষেত্রে আমি এরকম এক্সপিরিয়েন্সও শুনছি আমার ফ্রেন্ডদের থেকে যে বিভিন্ন ডকুমেন্ট রিড করতে হয়, লাইক হুম, জার্মানিতে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সব থেকে বেশি ওদের যেটা সেটা হচ্ছে অনেক ডিরেক্টিভ বা অনেক হ্যাঁ, রুলস অ্যান্ড লস ফলো করতে হয়, অথবা যদি আপনাকে বলে যে একটা প্রজেক্ট প্রপোজাল বানাতে, সেটাও জার্মানে সেটা লিখতে অবশ্যই হবে। জার্মানে লিখতে হবে। সো এটা তো রিসার্চের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওদের যত প্রোটোকল ফলো করতে হয় সেই প্রোটোকলগুলো সব থাকে মানে জার্মানে। ইন্ডাস্ট্রিতেও প্রপোজাল হ্যাঁ, লিখতে হয়। ওই ওকে। সো ওইসব জায়গাগুলোতে জার্মান ল্যাঙ্গুয়েজটা হুম, ম্যান্ডেটরি। সো আপনার মানে এটা আপনি চিন্তা করে দেখতে পারেন যে কোনো একটা ফরেনার কেউ যদি বাংলাদেশে এসে জব করতে চায়, সাধারণ জব, হুম, তাহলে সেখানে তো স্বাভাবিক তারকে বাংলা জানতে হবে, মানে আপনি যদি হ্যাঁ, ওভাবে হ্যাঁ, হ্যাঁ। চিন্তা করে দেখেন। এভাবে চিন্তা করলে অবশ্যই এটা ট্রু। কারণ একটা মিসকনসেপশন যেটা বাংলাদেশের বা অনেকেই অনেক আছে যারা হচ্ছে এটা পাবলিশ করে যে তোমার জার্মান লাগবে না যদি তুমি হুম। আইটি ফিল্ডে জব করো। এটা সামহাউ ট্রু। আমরা আ- এটা নিয়ে আগেও আগে আদার পডকাস্টেও কথা মানে বলছি। আইটি ফিল্ডে জব করলে জার্মান লাগবে না, এটা আসলে পুরোপুরি যে সত্যি তাও না। আইটি ফিল্ডে অনেক সময় শুধু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন কোনো আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন, হুম, আপনি যদি প্রোগ্রামার হন কোনোভাবে, অথবা আপনি যদি হ্যাঁ, ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, এই ধরনের কিছু জবের ক্ষেত্রে ওরা অনেক ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগে না। কিন্তু তারপরও সেটার সংখ্যাটা কম। কারণ হচ্ছে গিয়ে আলটিমেটলি আপনি যে কোনো জায়গায়, আপনি যদি ব্যাক এন্ডে কাজ করেন, আই গেস কিছুটা হলেও হয়তোবা ল্যাঙ্গুয়েজ ছাড়া পারা যায়। কিন্তু আপনি যদি, আপনার তো আলটিমেট যে কোনো একটা যে কোনো একটা কোম্পানির কাস্টমারদের সাথে ডিল করা, এটা তো তাদের প্রধান হুম। কাজ। তো আপনি যদি কাস্টমারদের সাথে যদি ডিল করার সময় যে আপনার কাস্টমার যেসব রিকোয়ারমেন্ট দেয়, ওগুলো রিড ওগুলো না যদি আপনি করতে পারলে বুঝতে না তাহলে পারেন, তাহলে আসলে কেমনে হলো? সো হ্যাঁ, এই মিথটা আসলে ট্রু না যে শুধু আইটি সেক্টরে ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাওয়া যায়। অন্যান্য সব ইঞ্জিনিয়ারিং সেক্টরেও মানে জব। আইটি সেক্টরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাওয়ার সংখ্যা বেশি। হুম, আপনি যদি প্রোডাকশনে যান, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করেন, আপনি যদি কনসালটেন্সি কোনো ফার্মে কনসালটেন্সি কাজ হলে তো করেন, অবশ্যই। এগুলোতে ল্যাঙ্গুয়েজ ছাড়া একদম ঢোকা সম্ভবই না। ওকে। সো মানে যদি মনে করেন যে বাংলাদেশে বাংলাদেশের যারা এখনো বাংলাদেশে আছে, এটা তো আমরা বলতেছি যারা অলরেডি জার্মানিতে চলে আসছে। হুম, এসে জার্মান ল্যাঙ্গুয়েজ এবং যারা বাংলাদেশেও আছে তারা এখন থেকে জার্মান শিখতে পারে। হ্যাঁ, কিন্তু যারা বাংলাদেশে এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে বা সিমিলার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের হুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো এই যে সাবজেক্ট গুলো আছে, আপনার আপনার কি মনে হয় যে এই ছাত্রগুলো এখন কোন দিকে ফোকাস করা উচিত সব থেকে বেশি, যাতে তারা হচ্ছে এখানে এসে অ্যাটলিস্ট ওয়ার্ক স্টুডেন্ট গুলা ক্র্যাক করতে পারে? আম, পড়াশোনা ঠিক মতো করা। এটা এটা তো এটা তো খুব বেসিক। এটা আসলে, কারণ আমাদের ইউনিভার্সিটির সাথে, আমাদের ইউনিভার্সিটির কারিকুলামের সাথে, বা কারিকুলাম না, আমাদের ইউনিভার্সিটির প্র্যাকটিসের সাথে এখানে জার্মানি বা যে কোনো আমার ধারণা অনেক উন্নত বিশ্বেরই অনেক দেশেই একটা পার্থক্য হচ্ছে, আমাদের ইউনিভার্সিটিগুলো হচ্ছে শুধু পরীক্ষাটা পাস করতে হবে। হুম, হ্যাঁ, তো যার কারণে হচ্ছে মানুষজন ওই যে অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা এগুলো খুব একটা বেশি ডেভেলপ করে না। ওকে। এখানে একটু পার্থক্য হচ্ছে পড়াশোনার পাশাপাশি এই যে আপনার পাশাপাশি যে বিভিন্ন জবের মাধ্যমে আপনার অ্যানালিটিক্যাল স্কিলের একটা ডেভেলপমেন্ট হয়। এমনকি পড়াশোনার মধ্যেও আপনার বিভিন্ন ওই যে কেস স্টাডি করতে দেয়, বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট করতে দেয়। হুম। এই জিনিসগুলো আমাদের দেশের পড়াশোনায় বেশ হ্যাঁ, অভাব। যে আমার আমার যেটা আমি এখানে সেটা ফেস করছি। আমার মনে হয়েছে আমি আমার ব্যাচেলরে প্রেজেন্টেশনটা আমার অনেক কম ছিল। হুম, সো
আমি কমফোর্টেবলি ছিলাম না যে আমাকে 30 জন 40 জনের সামনে প্রেজেন্ট করতে হবে। আমি মনে হয় প্রেজেন্টেশন আমার আন্ডারগ্রেডে যে থিসিস ডিফেন্ড করছি, ওটাই আমার সবথেকে বড় অডিয়েন্স ছিল। হ্যাঁ এরপরে ১-২টা কনফারেন্স, সেগুলোতে দেখা গেছে খুব অল্প মানুষ ছিল। সো আমি ইউজড টুই ছিলাম না প্রেজেন্টেশন দেওয়াতে। মানে এখানে আসার পরে আমাকে হঠাৎ করে একটা বিশাল বড় ক্লাসরুম, সেখানে অনেক মানুষ, তাদের সামনে আমাকে আমার কাজ প্রেজেন্ট করতে হতেছে এরকম। হ্যাঁ সো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের কারিকুলামের প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার স্কোপটাই কম। মানে এটা একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমরা যখন শুধু পরীক্ষা পাস আপনার মানে একটা সিলেবাস, এটা আপনি সিলেবাসটা কমপ্লিট করলেন, হুম, পরীক্ষা দিলেন, পাস করলেন, শেষ। হ্যাঁ, আর এখানে ক্ষেত্রে যখন আপনি একটা প্রেজেন্টেশন সাধারণত দেন তো কোনো একটা কেস স্টাডির হুম, পরই বা হুম, কোনো একটা প্রজেক্টের পর, তো সেখানে আপনার বিভিন্ন ধরনের কেন প্রশ্ন আসে। প্রশ্ন আসে, হ্যাঁ, যেমন ধরেন আমাদের দেশের মানে খুবই অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট ছাড়া কেউ কোনো সায়েন্টিফিক রাইটিংও প্রপারলি পারে না। হ্যাঁ, এটা হ্যাঁ, ট্রু। অথচ এখানে জার্মানিতে ব্যাচেলর পর যারা ব্যাচেলর পাস করে তারা মোটামুটি অন্তত বেসিক সায়েন্টিফিক রাইটিং সবাই পারে। এটা একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ব্যাচেলরে মানুষজন সায়েন্টিফিক রাইটিং করেই না। কিভাবে পেপার পাবলিশ করতে হয় বা কিভাবে পেপার পাবলিশ না হোক, এমনকি আমি নিজে যখন থিসিস করি, আমার ওই সময় আমি যদি ব্যাচেলরের থিসিস এখন পড়ি এটা খুবই হাস্যকর লাগে। এটা আমার জন্য, কারণ অনেক ক্ষেত্রে দেখা আমার যাচ্ছে জন্য যে আচ্ছা, আমি সত্যি। সোর্স দিচ্ছি কিন্তু সোর্স ম্যাটেরিয়ালটা থেকে ডাইরেক্ট কপি পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, হুম, এই জাতীয় মানে এটা আসলে আমাদেরকে গাইড করার মতো কেউ বাংলাদেশে আমাদেরকে এইসব বিষয়ে কেউ গাইড হ্যাঁ। করে নাই কখনো। আর আরেকটা বড় কারণ হচ্ছে গিয়ে আমরা আমরা যেমন ধরেন কোনো একটা হ্যাঁ কোনো একটা রাইটিং বা কিছুতে আমরা লিখে ফেললাম কিছু, যে তারপরে এর মধ্যে যে কেন মানে এই রেজাল্টটা কেন হলো, এই রেজাল্টটা থেকে এটা কেন বা কি হওয়ার কথা ছিল বা এটাকে এক্সপেক্ট এরকম না, আমরা জাস্ট একটা রেজাল্ট পেলাম, আচ্ছা ঠিক আছে, এই একটা অথবা আমরা মুখস্থ করলাম, মুখস্থ বিদ্যাটা খাতায় লিখে ফেললাম। খাতায় লিখে সো ফেলাম। আমরা মানে সৃজনশীলতার অভাব আসলে। সৃজনশীলতার অভাব, হুম, হ্যাঁ। এটা একটা ভালো জিনিস। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে ক্যারিয়ার যদি কেউ করতে চায় এবং সে এখন বাংলাদেশে আছে, সে চিন্তা করতেছে যে সে ইন্টারন্যাশনালি এক্সপ্লোর করবে তার জব অপরচুনিটিস, হুম। বা তার জন্য হচ্ছে জার্মানিতে বা ইউরোপে বা ইউএসএ তে কি কি অপরচুনিটিস ওপেন আছে বা ইয়ে আছে, এইসব জিনিসগুলো তার স্কিল সেটের সাথে ম্যাচ করে বা তার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে ম্যাচ করে। এরকম আপনার কোনো সাজেশনস আছে তাদের জন্য, যে ফর এক্সাম্পল জার্মানিতে কি কি অপরচুনিটিস আছে মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অথবা অন্যান্য মানে জবের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নাকি? জবের ক্ষেত্রে, ক্যারিয়ার ওয়াইজ আর কি? আচ্ছা, জার্মানি খুবই একটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি হুম, এবং খুব প্রোডাকশন ফোকাসড কান্ট্রি। কানাডা যেমন সার্ভিস ফোকাসড, হুম, জার্মানি হচ্ছে প্রোডাকশন ফোকাসড। এটার অর্থ হচ্ছে জার্মানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এমনকি সিভিল ইঞ্জিনিয়ার, হুম। এদের খুব চাহিদা, মানে মূল কথা ইঞ্জিনিয়ারদের খুব চাহিদা, বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডাস্ট্রি, ওকে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মানে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এর খুব চাহিদা। এছাড়াও মানে যদি আপনি জার্মানিতে আসার আগে ঠিকমতো জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, ডক্টরদেরও খুব চাহিদা আর কি। তবে অধিকার না যায়, কারণ আমার ওই ব্যাপারে নলেজ হ্যাঁ, কম। তো আম, হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড। কিন্তু যেটা বললাম যে হুম। কি কি সমস্যা বা কি কি বাধা মধ্য দিয়ে যেতে হতে পারে সেটা তো বললামই। আমরা যদি সাম আপ করি, ১ম বাধাটা হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজের একটা বাধা। অবশ্যই। ২য় বাধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সফট স্কিলস গুলা। হুম। আমরা আমরা এদিক থেকে পিছিয়ে আছি সফট স্কিলের দিকে। হ্যাঁ, কারণ আমাদের ব্যাচেলরের সময় খুব বেশি সফটওয়্যার, যেমন আমার ক্ষেত্রে সি প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং এর একটা কোর্স ছিল, হ্যাঁ, আমারও একটা ছিল। ম্যাটল্যাবের একটা কোর্স ছিল, কিন্তু এগুলো কোনো প্রপার ইমপ্লিমেন্টেশন ছিল না। যে হুম, আচ্ছা, একটা সেমিস্টারে এটা একটা অনেকগুলো কোর্স। সাবজেক্ট, এর মধ্যে একটা সাবজেক্ট ছিল এরকম কোনো রকম মতে, ওটা আচ্ছা একটা টাস্ক দিছিল, তো এই টাস্কটা কমপ্লিট করলাম। আমার মনে হয়, আমার কর- যতটুকু মনে পড়ে, একটা পিরামিড ডেভেলপ করছিলাম কিছু অ্যান্ড একটা অ্যান্ড এরকম। এ প্লাস হ্যাঁ, পেয়ে গেছিলাম। সো এটা কোনো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিছু ফর লুপ কিছু while লুপ লিখতে হুম। হয়েছিল, তারপরে শেষ। আর আর কিছু So, না। এই ল্যাকিংসটা আসলে আমরা কখনো ওভারকাম করতে পারবো না বাংলাদেশের ইয়া থেকে। তবুও হচ্ছে অন্যান্য দেশের তুলনায়, লাইক এশিয়ান অন্যান্য দেশের হ্যাঁ, তুলনায় আমি চায়নার দিকে না যাই, ওরা অনেক বেশি দেখা যাচ্ছে যে এইসব দিকে ডেভেলপ করে ফেলছে। কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কা বা এই এশিয়ান এইসব কান্ট্রি গুলার ভিতরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানদের এখানে প্রচুর মানুষ হচ্ছে কাজ করতেছে হুম, এদের এদের ইন্ডাস্ট্রি সেক্টরে, এবং ওরা বেশ দেখা যাচ্ছে যে ওরা বেশ অর্গানাইজড ওয়েতে
সামহাও এই হুম সেক্টর গুলাকে দখল করে ফেলতেছে কাইন্ড অফ ইন্ডিয়ানদের দ্বারা। হুম তো আমরা কোন জায়গায় পিছিয়ে আছি? ইন্ডিয়ানদের তুলনায় হ্যাঁ। আহ, জনসংখ্যায়। জনসংখ্যা তো অবশ্যই পিছিয়ে থাকবো সবসময়। এই বাদে মানে এখানে যদি একজন ইন্ডিয়ান স্টুডেন্ট যখন আসে এবং একজন আমি বাংলাদেশি স্টুডেন্ট অন্তত আসে। আমার অভিজ্ঞতা অনুযায়ী হচ্ছে বাংলাদেশি বা ইন্ডিয়ার, আমার ধারণা অন্তত, আমি যত আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদেরকে চিনি, পড়াশোনা খুব সিমিলার। হুম, মানে ওরা এখানে এসে এমন না যে ওরা বেশি বা ওদের পড়াশোনা বেশি ভালো বা ওরা বেশি ট্যালেন্টেড, এরকম কিছু না। ওকে। তো আমরা আসল কথা সিমিলার হচ্ছে লেভেলে গিয়ে, আছি। হ্যাঁ, এটা ইন্ডিয়া তো বিশাল দেশ, হুম, আর আমরা তো অনেক ছোট একটা দেশ, তো সেই অনুযায়ী ওই আনুপাতিক হারে ঠিকই আছে। ওকে। আর যদি কেউ চায় যে সে হচ্ছে ডিএলআর এ তার ক্যারিয়ার করবে হুম। বা অনেকেরই স্বপ্ন থাকে নাসায় যাবে, হ্যাঁ? তো জার্মানিতে যারা আসছে তাদের স্বপ্ন তারা ডিএলআর এ জব করবে। তো তাদের জন্য কি সাজেশন থাকবে আপনার? ডিএলআর না শুধু ওটা, মানে যে কোনো কোম্পানি হোক, যে কোনো রিসার্চ ইনস্টিটিউটেই হোক, সবার টেন্ডেন্সি থাকা উচিত যে পড়াশোনার সময় একটা স্টুডেন্ট জব ম্যানেজ করা। স্টুডেন্ট জব। স্টুডেন্ট জব ম্যানেজ যদি আপনি করতে পারেন, খুব বড় কিছু সুযোগ সুবিধার সম্ভাবনা থাকে। প্রথমত বা খুব বড় একটা সম্ভাবনা থাকে। আহ, মানে অনেকগুলো ডোর ওপেন হয়ে যায় হয়তো। অনেক ডোর ওপেন হয়। তো সব থেকে ইম্পর্টেন্ট ডোরটা হচ্ছে যেই কোম্পানিতে আছেন অথবা যেই ইনস্টিটিউটে আছেন, সেখানে একটা ফুল টাইম জব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে আপনি ওখানে যদি একটা স্টুডেন্ট হিসেবে ঢুকেন, স্টুডেন্ট জব করেন, তারপর ওখানে যদি আপনি থিসিস করেন, there is a big chance যে ওখানেই আপনার জব হয়ে যেতে পারে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। হুম, এমনকি আমি যখন ডিএলআর এ শুরু করি, আমার আরেকটা জব অফারও এসেছিল। সেখানেও আমি হচ্ছে স্টুডেন্ট হিসেবে ঢুকেছি, মানে স্টুডেন্ট জবই করেছিলাম ইউনিভার্সিটিতে। ওকে। তো সবারই উচিত যে এসে যত দ্রুত সম্ভব কোনো একটা স্টুডেন্ট জবে ঢোকা। তারপরে থিসিসটা হচ্ছে ইউনিভার্সিটিতে থিসিস, মানে যেই সেই কোনো রকম মতো একটা থিসিস করা থেকে একটা ভালো প্রপার থিসিস করা, যাতে ওই থিসিসের মাধ্যমে সে ওই কোম্পানি হোক, ওই ইনস্টিটিউটে হোক, ঢুকে যেতে পারে ওকে। ফুল টাইম। এটা হচ্ছে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ ২ টা পয়েন্ট বলছেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট জব করাটা হুম মানে হাইলি সাজেস্টেড আরকি। হুম যে এবং সেই স্টুডেন্ট জবটা পাওয়ার জন্য তার দরকার হবে হচ্ছে ইনিশিয়ালি তার দরকার হবে কিছু সফট স্কিল, বেসিক নলেজ হুম। এবং আর কি দরকার আপনার মনে হয়? সিভি, কভার লেটার এই ধরনের আর কোনটার গুরুত্ব সবথেকে বেশি? একদম প্রথম স্টুডেন্ট জবে সিভি কভার, মানে সিভিতে খুব বেশি দেওয়ার মতো তো কিছু থাকে না। তো হুম, আপনার ব্যাচেলরে কি কি করলেন, কি কি সফটওয়্যার জানেন, যদি কোনো, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যদি কিছুটা জানেন, ওইটা লিখা। আর যদি সম্ভব হয় যে আপনি যদি আর কি আপনার কোনো প্রজেক্টের সাথে জড়িত থাকেন, অথবা কোনো যদি জব এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ, হুম, যদি কোনো পেশাগত অভিজ্ঞতা থাকে, আম, সেগুলো দেওয়া সেগুলো তুলে ধরা কভার লেটারে। যতটুকু সম্ভব। হুম, আম, একটা জিনিস হচ্ছে, আমি কখনো কাউকে, মানে এই টেন্ডেন্সিটা অনেকের মধ্যেই দেখেছি যে অনেকে হচ্ছে মানে যে অভিজ্ঞতা নাই সেটাও কোনো লিখে ফেলে। লিখে ফেলে, হুম, একটু বেশি করে লিখে ফেলে। এটা আমি সবসময় খুবই আহ, এটা বলি না করতে আর কি। হ্যাঁ, বা এটা আমি খুবই ডিসকারেজ করি সবাইকে। এটার কারণ হচ্ছে, আপ- হতে পারে ওই স্পেসিফিক স্কিলটা আপনার ওই জবে অতটা বেশি গুরুত্বপূর্ণ না, আপনি পার পেয়ে গেলেন। কিন্তু হুম। যদি ওরা এক্সপেক্ট করে যে আপনি ওই স্কিল থেকে বা ওই জবের ফোকাসটা যদি ওই স্কিলের উপর থাকে, তাহলে হয়তো এটা একটা খুব বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এই এমন। টেনডেন্সিটা কেন আসে সেটা আমি আপনাকে বলতে পারবো। বাংলাদেশে আমাদের ভিতরে নরমালি হচ্ছে মানুষকে কপি করা বা ফলো করার একটা ব্যাপার খুবই প্রকট আরকি। হুম তো দেখা যায় কি যে ধরেন আপনি এখন একটা ডিএলআর এ জব করতেছেন হুম এবং আমি নতুন স্টুডেন্ট আসছি। আমি ডিএলআর এ জব খুঁজতে চাই। তো আমি দেখা গেল আপনার থেকে আপনার সিভি অথবা কভার লেটার কোনো একটা কিছু চেয়ে নিলাম যে হুম আমি লিখবো আমাকে হুম দিতে হেল্প করেন এবং সবাই করে এটা। আমাদের কাছে চাইলে আমরাও দিব। এবং দেখা যায় কি যে আমি নিজে থেকে কিছু ইনপুট না দিয়ে আমি আপনারটা কপি পেস্ট করে দিলাম। সো স্বাভাবিকভাবে আমাকে যখন ইন্টারভিউতে কল করবে, আমার ওই স্কিল সেট গুলা নাই বা ওই লেখাগুলো আমার নিজের না। তো ওই কিন্তু লেখাগুলোকে আমি কপি ডিফেন্ড করলে করতে তো পারব না। অবশ্যই স্কিল সেটের তো স্কিল সেট চেঞ্জ। তো আসবেও না বা করে না অনেকেই। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশীদের নরমাল টেনডেন্সি। সো আমাদেরকে এটা এভয়েড করে আমার মনে হয় এইসব জায়গাগুলোতে নিজেদেরকে আরো বেশি ডেভেলপ করতে মানে হবে। সিভি কভার লেটার যদি আপনি অন্য আরেকজনের কাছ থেকে নেনও, সেখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারেন, মানে ফরম্যাটটা দেখতে পারেন। হয়তোবা কিছু ক্ষেত্রে, আচ্ছা, আমি খুব সিমিলার লেআউট ব্যবহার হুম, করতে হুম। পারেন।
কিন্তু স্বাভাবিকভাবে কি লিখবেন সেটা তো আপনার নিজের স্কিল হ্যাঁ, সেট হতে হবে। সেটা সেটা অবশ্যই নিজে থেকে লেখা উচিত। কপি হ্যাঁ, পেস্ট করাটা অবশ্যই। আসলে উচিত না। আর আ এই কোয়েশ্চেনটা আসলে আমি আপনাকে সবসময় করতে চাইতেছিলাম পুরাটা টাইম ধরে। এই যে IoT এর ক্লাসরুম থেকে কারেন্টলি এখন হচ্ছে আপনি একটা ডিলারের মতো একটা গ্লোবাল রিসার্চ হাবে আছেন, হ্যাঁ? তো এই জার্নিটা তো অবশ্যই স্মুথ ছিল না। না। অনেক, অনেক আপস অ্যান্ড ডাউনস আসছে, অনেক লো পয়েন্টস আসছে, হুম, আবার অনেক হাই পয়েন্টও আসছে আপনার এই পুরা হোল জার্নিতে। সো বাংলাদেশে যারা কারেন্টলি স্টুডেন্ট অবস্থায় আছে, তাদের জন্য যদি আপনি ৩ টা সাজেশন দিতে চান, হ্যাঁ? যে গোল্ডেন পিস অফ অ্যাডভাইস ফ্রম ইওর হুম। এক্সপেরিয়েন্স, হ্যাঁ? সেই ৩ টা কি হবে? প্রথমত ভাষা। না, না, এটা শুধু জার্মানির ক্ষেত্রে না, ক্যারিয়ার ওয়াইজ আরকি। আচ্ছা, সব জায়গার ক্যারিয়ার ক্ষেত্রে আচ্ছা, আ আমি প্রথমত একটা জিনিস, এটা হচ্ছে হয়তো আমি কথা বলতে মিস করে ফেলেছি। সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং, ওকে। হুম, হুম, তো আপনি মানে এটা হয়তোবা প্রসঙ্গেই চলে আসছে। আমি হয়তোবা বলছি যে আপনি কোনো একটা কোম্পানিতে ঢুকবেন। হুম, হুম। তারপর সেখানেই ফুল টাইম জব হওয়ার হ্যাঁ, সম্ভাবনা থাকে। এ এটা একটা অংশ। ওই ওই কথা বলার একটা ছোট অংশ হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে নেটওয়ার্কিং। মানে হচ্ছে আপনি এই যে ক্লাসরুমে গিয়ে একটা ক্লাসরুমের প্রফেসর হোক, অন্য কোনো কোম্পানির কোনো এইচআর উম এইচআর এইচআর এর কোনো লোক হোক, হুম। যেকোনো কোম্পানি কনট্যাক্ট হোক, রিসার্চ ইনস্টিটিউট, এবং এটা করা যে কত সহজ এটা আমরা অনেকেই জানি না। কিছুই না। শুধু আপনি একটা ইমেইল লিখবেন। আপনি হয়তোবা তাদের ওয়েবসাইট থেকে একটা কোনো একটা কনট্যাক্ট বের করলেন, তাকে একটা ইমেইল লিখবেন। হতে পারে আপনার ১০ টা যদি ইমেইল করেন, ৮ টা থেকে ৯ টা হয়তোবা কোনো রিপ্লাই পাবেন না। কিন্তু ১ টা বা ২ টা তো পেতেও পারেন, না? হুম, তো এটাই হচ্ছে নেটওয়ার্কিং। কারণ ১ম নেটওয়ার্কিং করাটাই কঠিন। তারপরে যখন ধীরে, ধীরে একটা জবে ঢুকবেন, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে, তখন হয়তোবা আরেকটু সহজ হয়। তো নেটওয়ার্কিং আমাদের দেশেও যেমন গুরুত্বপূর্ণ, এখানেও এখানে একটা ছোট পার্থক্য হচ্ছে আপনার স্কিল ছাড়া কখনোই সম্ভব না জব জব পাওয়া। কিন্তু নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ। হুম, নেটওয়ার্কিং, মানুষের সাথে পরিচিত হওয়া, যারা জব দিতে পারে, তাদের সেই ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া, এবং যাদের সত্যিকার স্কিল আছে এবং অনেক দিনের জবের অভিজ্ঞতা আছে, তাদের সাথে তাদের সাথে কানেক্ট হওয়া। কানেক্টেড হওয়া এবং কথা বলা, এটা হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। ওকে। কারণ আবার আমার মতো ভুল কেউ না করলে মনে হয় ভালো হয়। কারণ আমি নেটওয়ার্কিং করতে যেয়ে আমি যেটা করছিলাম, আমি হচ্ছে হেমলস এর একটা ওয়েবসাইটে গেছি। হুম, ওদের রিসার্চ গ্রুপের ৫ জনকে আমি মেইল করতে চাইছি। যে আমি হেমলস ভিজিট করব। সো আমি তাদের সাথে ইন্ডিভিজুয়াল মিটিং করব, তাদের রিসার্চ টপিক সম্পর্কে জানব। সো মিস্টেকটা কি করছি, আমি একটা ইমেইল লিখছি, মেইন ইমেইল, এবং আমি চিন্তা করছি যে আমি ৫ জনকেই পাঠাবো, নামটা হুম, চেঞ্জ করে দিব। আনফরচুনেটলি আমি ২ জনকে একই নামে মেইল পাঠায় দিছি। এবং এদের রেসপন্সটা খুবই অদ্ভুত ছিল, কারণ তারা একই রিসার্চ গ্রুপে। সো তারা জানে আমি তাদের ৫ জনকে একই মেইল করছি। সো এই ধরনের ভুলগুলা করা যাবে না। মানে দিলে মানে সবাইকে মানে প্রপার কেয়ারফুলি দিতে হ্যাঁ, হবে অবশ্যই। এই ব্যাপারে আমি সবসময়, আপনি কভার লেটার লিখেন অথবা একটা ইমেইল বডি লিখেন, হুম। খুব যত্ন করে লেখাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা মানে এটা এটা আমারও মনে এটা হয় যে অনেক সময় কঠিন হয়ে যায় যখন আপনি জব খুঁজবেন, যে অনেক ইমেইল করতে হচ্ছে। এটা খুবই টায়ারিং একটা প্রসেস, এবং স্বাভাবিকভাবে শর্টকাট তো খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি হয়তোবা ইমেইলের একটা বডি সবসময় হুম, হুম, লিখে রাখলেন, হুম। তারপরে হেডিংটা চেঞ্জ করবেন। এটা আমরাও করেছি। এটা খুবই স্বাভাবিক। কারণ প্রতিটা ইমেইল বা প্রতিটা কভার লেটার লিখতে গেলে একটা কভার লেটারের পিছনে হয়তো ২-৩ ঘন্টা সময় চলে যায়। তো আপনি যখন অনেক জব খুঁজবেন, বা আপনি যখন জব খুঁজবেন, তখন তো আপনার ভলিউমটাও খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ, তো কিন্তু এটার আরেকটা ছোট একটা মানে ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে, আপনি যখন কাউকে ইমেইল করবেন, তার ব্যাপারে একটু স্টাডি করবেন যে সে কোন গ্রুপে আছে। হ্যাঁ। যাতে ডুপ্লিকেট ইমেইল না, অথবা ডুপ্লিকেশন না একই হয়। একই ডিপার্টমেন্টে, একই ইনস্টিটিউটে। কারণ আমি নিজেই এরকম ইমেইল পাই এখন। হ্যাঁ, সো আমি এখন ফিল করি যে ওকে আমি যখন পাঠাইতাম তখন আমার ইমেইলগুলাও হ্যাঁ, এভাবেই যাইতো সবার কাছে। সো আমি এটা বলতে পারি এখন যে হ্যাঁ, আ যখন কোনো ইমেইল আসে সো তখন কলিগদের ভিতরে কথা হয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যে সে একটা ইমেইল পাঠাইছে। সো এই ইমেইলগুলা আপনি মনে হইতে পারে যে আপনাকে রেসপন্স করে নাই, তার মানে মনে হয় দেখেও নাই। হুম, কিন্তু না, আসলে সবাই দেখে, এটা নিয়ে কথা হয়। যদি ইন্টারেস্টিং কিছু ম্যাচ করে যায়, হ্যাঁ। অবশ্যই আপনাকে রেসপন্স করবে। হ্যাঁ, যেমন আমি এখন যে কাজ করি, আমাদের অনেক অ্যাপ্লিকেশন আছে, এবং আমাদের ডিপার্টমেন্ট মিটিং গুলো বা আমাদের গ্রুপ মিটিং গুলোতে এই প্রতিটা সিভি নিয়ে
আলোচনা হয় ডিসকাশন হয় যে আসলে তার কি কোনো জব, তার কি তাকে কোনো কি আমরা অপরচুনিটি কোনো আছে কিনা হ্যাঁ কোনো জব অফার করতে পারবো নাকি, ইন্টারভিউতে ডাকতে পারবো নাকি, আচ্ছা ওদের স্কিল সেট কি। এমনকি আমাদের মিটিং এর সময় যে বড় স্ক্রিনে ওদের সিভি গুলা দিয়েছে, এগুলো এগুলো স্কিল হাইলাইট করে, এইসব ওয়াও অনেক ডিসকাশন হয়। আমাদের আমাদের ক্ষেত্রে এত অ্যাপ্লিকেন্ট আসে না, কিন্তু আমাদের ক্ষেত্রে প্রচুর। আমি যে চেয়ারে আছি সেখানে হুম, দেখা যায় যে প্রচুর মাস্টার থিসিস এবং প্রজেক্ট বা ব্যাচেলার থিসিস হ্যাঁ, প্রজেক্টের জন্য প্রচুর রিকোয়েস্ট আসে, হ্যাঁ, এবং প্রচুর মানে অনেক এক একজন 10টা 12টা করে মিটিং এ হ্যাঁ, হ্যাঁ, বলে যে তাদের কাছে এতজন মানুষ নক করছে। সো তাদেরকে নিয়ে কথা হয় যে সে এটাই টপিকে করতে চাচ্ছে, এই টপিকে কেউ করাইতে পারবে কিনা। হ্যাঁ। সো এগুলা নিয়ে কথা এই যে হয়। আমাদেরও হ্যাঁ, একদমই। সো মানে যে ইমেইলের রেসপন্স পাচ্ছেন না দেখে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। বিলিভ মি, এটা নিয়ে কথা হয়। কথা হয়। হ্যাঁ, সো এটা সবাইকে বুঝে নিয়ে ইমেইলগুলাকে মনে হয় কন্টিনিউ করতে হবে নেটওয়ার্কিং আর এর জন্য। অবশ্যই বা রেসপন্স বলতে আমি বোঝাচ্ছি পজিটিভ রেসপন্স। পজিটিভ রেসপন্সের থেকে নেগেটিভ রেসপন্স সবসময় বেশি থাকবে। হুম, অনেক কয়েক গুণ বেশি থাকবে। হয়তোবা ১০ থেকে ১৫ গুণ বেশি হবে। যে কিন্তু প্রতি হ্যাঁ, এই ব্যাপারে আমার যেটা কথা, আ রিজেকশন যতগুলাই আসুক, তো আমি যখন এপ্লাই করতেছি আমার একটা অপশন লাগবে। হ্যাঁ? হুম, সো আমি একটা পাইলেই হচ্ছে। হুম। হ্যাঁ, সো যতগুলো রিজেকশন আসুক ওটা আসলে ম্যাটার করবে না আমার মনে হয়। হ্যাঁ, তারপরও মানে এটা করা কঠিন। যে হ্যাঁ, এটা এই ধৈর্যটা ধরে রাখা বা এই পারসিস্টেন্স থাকা, এটা মানে বেশ কঠিন একটা কাজ। আম তারপর ধৈর্য রাখতে হবে আরকি। তো অনেকে হয়তোবা অবশ্যই। খুব দ্রুত পেয়ে যায়, অনেকের সময় লাগে। আমার ক্ষেত্রে যেমন 2nd একটা মাস্টার্সও করা লাগলো। হুম, তো এটার স্বাভাবিকভাবে ওই যে টেনডেন্সি যেটা বললাম, ধৈর্যটা হারানো যাবে না। ধৈর্য হারানো যাবে না অবশ্যই, এবং চেষ্টা করতে হবে বিভিন্ন মানুষের সাথে কথা বলা এবং নেটওয়ার্ক তৈরি করা। ওকে, কারণ সো নেটওয়ার্ক ছাড়া আসলে জব পাওয়া কঠিন। স্বাভাবিকভাবে এটা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড। ওকে, সো জব পাওয়া বেশি আপনার কঠিন। মতে স্টুডেন্টদের ক্ষেত্রে গোল্ডেন পিস অফ অ্যাডভাইস হচ্ছে নেটওয়ার্কিং, হুম, এবং অ এই নেটওয়ার্কিং এর প্রসেসটা যেন পার্সোনাল টাচ থাকে সেখানে। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। ওকে, সো এই ২ টা গোল্ডেন পিস অফ অ্যাডভাইস গেল। এবার আমার আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন, যেটা নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন, যে কারেন্টলি এআই ডেভেলপমেন্টটা হচ্ছে অনেক ফাস্ট হচ্ছে। হুম। সো সবার যে কোয়েশ্চেনটা, এআই কি ইঞ্জিনিয়ারদের জব জব সেক্টর দখল করে ফেলার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনার কি মনে হয়? কি ধরনের ইঞ্জিনিয়ার? ধরেন আপনার ফিল্ডে উম পসিবলই না। না, 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 মানে এআই এর জন্য নতুন এমপ্লয়মেন্ট তৈরি হবে অনেক। কিন্তু রিপ্লেস কিভাবে করবে? রিপ্লেস করবে না। আমরা যে কাজ করি সেটা তো আর এআই দিয়ে কাজ করা সম্ভব না। ওকে। আমারও এটাই এক্সপেরিয়েন্স যে হুম। রিসার্চারদের জব হয়তো যাবে না। কোন কিন্তু জব জবই যেতে আসলে পারে যাবে না। কোম্পানির আইটি, মানে যারা বেসিক কোডিং করে তাদের অনেকের কাজ হয়তো, বা ওয়ার্ক স্টুডেন্ট অপরচুনিটি গুলো কমে মানে যেতে পারে। অন্তত এখন পর্যন্ত আমি নিজেও অনেক সময় এআই ইউজ করি। ইনফ্যাক্ট বেশিরভাগ সময় মানে আগে হয়তোবা যেই কোডিংটা অনেক চিন্তা করে কয়েকদিনে করতাম, হুম। এখন হয়তোবা সেটা কয়েক ঘন্টায় করে ফেলতে পারি এই এআই এর জন্য। কিন্তু আপনার জানতে হবে টপিকটা নিয়ে। মানে আপনি এআই যদি কে বলেন গাইড যে করতে হবে। হ্যাঁ, মানে এআই কে সো গাইড করতে এটাও হবে। মনে হয় স্টুডেন্টদের, মানে কারেন্টলি যারা স্টুডেন্ট আছে তাদের অনেক বড় একটা শেখার জায়গা। মানে যে জিনিসটা হচ্ছে কিভাবে এআই কে হ্যাঁ, এফিশিয়েন্টলি ইউজ করা যদি যায়। আপনি যদি পাইথন না জানেন তাহলে এআই দিয়েও পাইথনের কাজ আপনি করতে পারবেন না। হ্যাঁ, এটা অসম্ভব। তো বেসিকটা নিয়ে এআই টুল গুলাকে ইউজ করতে শেখা, এটাও হ্যাঁ, একটা ইয়ে। তবে এটা খুবই ভালো একটা কথা বলেছেন। সেটা হচ্ছে এআই টুলগুলা অন্তত যাতে ইউজ করা শেখে। হুম। এটা খুব গুরুত্বপূর্ণ। আর আ এটা আমারও মনে হয়েছে যে আ এভরিডে নতুন একটা করে টুল আসতেছে মার্কেটে, হুম। এবং ওই টুলগুলা দিয়ে কাজগুলো অনেক ইজি হয়ে যাইতেছে। সো হ্যাঁ, এগুলা মানে শেখাটা এটা হচ্ছে অনেক আপনার দরকার। এফিসিয়েন্সি বাড়াবে। ওভার ডিপেন্ডেন্সি কোনো কিছুর ক্ষেত্রেই ভালো না। আ কিন্তু অন্তত আপনার কাজ যাতে আরো বেশি এফিশিয়েন্ট হয়। মানে হুম। আপনি আবার যাতে অলস না হয়ে যান, কিন্তু অন্তত যাতে কাজের এফিশিয়েন্সি যাতে বাড়ে এটা সেটার জন্য। অনেক বড় একটা ট্রেড অফ। আচ্ছা, আমরা এই টপিকে আর না হুম, যাই। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এবং আমাদের সামনে ৩ টা সারপ্রাইজ কোয়েশ্চেন আছে। যেটা আবারও হ্যাঁ, আবারও। ওকে, একটু উইয়ার্ড কোয়েশ্চেন। হ্যাজ এনিওয়ান এট ডিএলআর এভার আস্কড ইউ ইফ ঢাকা ট্রাফিক কুড বি সলভড বাই দেম? না। না। আমি বরং আমার কলিগকে একবার এই যে আমাদের বাসের ধাক্কা-ধাক্কির একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। ও এটা দেখে জিনিসটা আসলে মানে তার কাছে অকল্পনীয় ছিল যে এভাবেও এভাবেও মানুষ ট্রাভেল করতে পারে। সো নো ওয়ে, ডিএলআর কখনোই সম্ভব না বাংলাদেশে জানি না ট্রাভেল। বাংলাদেশে যদি এরকম কোনো প্রজেক্ট ওদের জন্য প্রফিটেবল হয়, কারণ সবকিছুই হচ্ছে প্রফিট লস। মানে এটা ডিএলআর হোক আর
যেই কোম্পানি যেই রিসার্চ ইনস্টিটিউট যাই হোক না কেন, ওদের যদি কোনো প্রফিটেবল কোনো প্রজেক্ট আসে তাহলে হয়তো বা তাহলে করতে পারে। অবশ্যই চেষ্টা করতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Okay, interesting. What is the most Bangladeshi thing you brought with you to Germany that you still have? আমার মাথায় একটা আসছে। নিজেকেই না, আপনার এটা মাথায় কি বাদে আসছে? বাংলাদেশি থিং যে কোনো কিছু। মানে চিন্তা ভাবনা নাকি? না, জিনিস, যে কোনো জিনিস। যেমন আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে বদনা। বাংলাদেশি থিং যেটা আমি এখনো ইউজ করি সবই তো বাংলাদেশ থেকে, যেমন কাপড় চোপড় জামা কাপড়গুলো তো বাংলাদেশ জামা থেকে কিনে কাপড়, আনি। ইয়েস, ভেরি গুড এক্সাম্পল। কারণ স্বাভাবিকভাবে এখানে সেটা কয়েক গুণ বেশি দাম। এটা এটা আপনার এক্সপিরিয়েন্স রিলেটেড কোশ্চেন। আপনার সব থেকে মেমোরেবল এক্সপিরিয়েন্স কি জার্মানিতে? সব থেকে মেমোরেবল এক্সপিরিয়েন্স। সব থেকে মেমোরেবল এক্সপিরিয়েন্স মানে জব রিলেটেড তো না, না না যে না, কোনো এটা যে রিলেটেড। কোনো রিলেটেড। সব থেকে মেমোরেবল এক্সপিরিয়েন্স জার্মানিতে এগুলো সবই তৈরি হয় হচ্ছে গিয়ে যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং কোনো একটা কারণে আমরা মানে ক- হ্যাঁ, যে কোনো এমন কোনো একটা সিচুয়েশন তৈরি হয় যে পরে দেখা যাচ্ছে যে না আমরা বের হতে পারতেছি না হ্যাঁ। অনেক সময়, তো এরকম আমরা একবার হচ্ছে ফ্রাইবুর্গ থেকে স্টুটগার্ট যাচ্ছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড। তো হঠাৎ করে স্টুটগার্টে আমাদের একটা লেওভার মানে একটা 1 ঘন্টার মতো বিরতি ছিল, ওখানে একটা ট্রেন মিস করি। হুম। তাও আবার বেশ রাতে, রাত 10টা 11টার সময়। তারপরে হচ্ছে আহ, যখন আবার পরের ট্রেনটা নেই সেখানে মাঝখানে আমরা তখন জার্মান ল্যাঙ্গুয়েজ কেউই পারি না, তখন ট্রেনে অ্যানাউন্সমেন্ট কি দিল আমরা খেয়াল বুঝেন করি, নাই? একদমই বুঝিনি। আমরা শুধু ঘড়ি দেখে আছে এখন নামতে হবে, নেমে পড়ি, দেখি যে আরো 2 স্টেশন পরে নামতে হইতো। নামতে হবে। তো হ্যাঁ, ওই স্টপটাও ছিল একদম অন্ধকারের মধ্যে, খুবই বাজে একটা আউট অফ স্টপ, নোওয়্যার। আউট অফ নোওয়্যার, ইন দ্য মিডল অফ নোওয়্যার। হুম। তো তারপরে হচ্ছে ওখানে আবার 1 ঘন্টা না 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। তো সব মিলে দেখা যায় যে এই শীতের মধ্যে আমাদের পৌঁছানোর কথা ছিল রাত 9:30 10টার দিকে, আমরা গিয়ে পৌঁছাই রাত 1টা 2টার দিকে। তো এরকম আরো 2 3টা এরকম অভিজ্ঞতা। আর খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে যখন যে কোনো সময় বাভারিয়া বা যে কোনো জায়গায় আমরা পাহাড় পর্বতে যখন যাই, মানে এই জিনিসটা আমাদের আপনার দেশে পাহাড়ের নাই। প্রতি ভালোবাসাটা আমি অনেক ভালো করে জানি। হ্যাঁ, সো ওটাই আপনার বেস্ট এক্সপিরিয়েন্স হওয়া যে উচিত। কোনো ক্ষেত্রে, কারণ এই মানে পাহাড় পর্বত যে এত সুন্দর হতো এটা খালি ছবিতেই দেখতাম, এখন জার্মানিতে এসে। এখন হচ্ছে কাছাকাছি দেখা যাচ্ছে, আসলে হ্যাঁ, এটা অনেক সুন্দর। সো আজকে আমাদের পডকাস্টের এখানেই সমাপ্তি, এবং আমরা আজকে অনেক কিছু বিষয় নিয়ে কথা বললাম। জার্মানিতে ইঞ্জিনিয়ারদের জব ডিমান্ড, তাদের কি কি স্কিল ডেভেলপ করতে হবে, কিভাবে শুরু করতে হবে, এইসব অনেক কিছু নিয়ে কথা হলো। এর বাইরেও এরকম যদি আরো কোনো কিছু যেটা আপনাদের জানার আগ্রহ থাকতে পারে এই বিষয়ে, বা অন্য কোনো স্কিলসের বা অন্য কোনো জব সেক্টরের ব্যাপারে আমাদেরকে জানাইতে পারেন। আমরা চেষ্টা করব সেই ফিল্ডের বা সেই রিলেটেড মানুষজনদেরকে নিয়ে পডকাস্ট আয়োজন করার এবং তাদের থেকে ইনফরমেশনগুলা বের করে আনার। সো এর সাথে আমরা আজকের মতো আমাদের এপিসোড এখানেই শেষ করতেছি, এবং আপনি যদি কিছু বলে শেষ করতে চান। যারা জার্মানিতে আসতে চায় তাদের জন্য অনেক শুভকামনা, এবং যা যা বললাম আহ, এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে, হয়তো বা বিভিন্ন মানুষের অন্য অন্য মানুষের অন্য অভিজ্ঞতা থাকতে পারে। আহ, তো সবাইকে বেস্ট অফ লাক যারা অ্যাপ্লাই করছে, এবং যারা এখানে হয়তো বা সামনে আসবে, আমরা নতুন মুখ দেখার জন্য সবসময় আগ্রহী থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় ওয়েলকাম। দেওয়ার জন্য। এবং ব্রেন ব্রিজ গ্লোবালি এই ট্যালেন্টগুলোকে কানেক্ট করতে চাইতেছে। সো যদি কেউ আমাদের সাথে কানেক্টেড হতে চায়, প্লিজ আমাদের ফেসবুকে পেজ আছে, ইনস্টাতে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা পার্সোনালি আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমরা সব জায়গায় রেসপন্স করবো এবং আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।